নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে স্বাগতম। তো আজকে আবারও আমি টিটেড পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট হিস্ট্রি 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকে ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস চেনা যায় বা জানা যায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কিন্তু বিগত বছরে অলরেডি কোয়েশ্চেনটা এসে গেছে, তবু আমি দিলাম কারণ অনেকটা ইম্পর্টেন্ট রয়েছে এই কোয়েশ্চেনটা। রাজতরঙ্গিনী থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস সেটা জানা যায়। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আর্যদের ব্যবহৃত মুদ্রার নাম কি। তো মনে রাখবেন, আর্যরা যেসব মুদ্রা ব্যবহার করতো তো তাদেরকে বলা হতো নিষ্ক। ঠিক আছে, আর্যদের ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে নিষ্ক। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চীনা পর্যটক ফাহিয়েন কত বছর ভারতবর্ষে ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, টিটেড পেপার 2 এর ক্ষেত্রে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এবং ভালো করে এগুলিতে মেমোরিতে ধরে রাখার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামের উপযুক্ত রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে। ঠিক আছে, তো একটু বুদ্ধি খাটিয়ে সেগুলো মাথায় রাখবার চেষ্টা করবেন। চীনা পর্যটক ফাহিয়েন কত বছর ভারতবর্ষে ছিলেন, সেটা ছিলেন 15 বছর। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মহাজন বুদ্ধ ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন। মহাজন বুদ্ধ ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন? তার প্রথম প্রচারক ছিলেন অশ্বঘোষ। ঠিক আছে, এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বুদ্ধ ছিলেন এতাবৎকালের ভারতের শ্রেষ্ঠ সন্তান, কথাটি কে বলেছেন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টিটেড পেপার 2 এর জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে বারবার এই ধরনের কোয়েশ্চেন দেওয়া হয়ে থাকে। অনেক সময় লাইন তুলে যখন হিস্ট্রি কোয়েশ্চেন আসে আমরা বুঝতে পারি না কোথা থেকে দিয়েছে। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমার এখানে তুলে ধরা। তো বুদ্ধ ছিলেন এতাবৎকালে ভারতের শ্রেষ্ঠ সন্তান, কথাটি কে বলেছেন? এই কথাটা বলেছিলেন এল বেসাম। ঠিক আছে, এল বেসাম হয়ে যাবে ইকুয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জিতেন্দ্রিয় নামে কে পরিচিত ছিলেন। তো মনে রাখবেন, এটাও ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। জিতেন্দ্রিয় নামে বিভিন্ন ধরনের বোর্ড এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছিল। ঠিক আছে, কম্পারেটিভ এক্সামেও এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তো জিতেন্দ্রিয় নামে কে পরিচিত ছিলেন, সেটা কিন্তু মহাবীর। ঠিক আছে, মহাবীর হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতককে রাজকীয় ঐক্যের যুগ বলে অভিহিত করেছেন কে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। তো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতককে রাজকীয় ঐক্যের যুগ বলে যিনি অভিহিত করেছেন, ওনার নাম হচ্ছে চন্দ্র মজুমদার। ঠিক আছে, রমেশ চন্দ্র মজুমদার হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন আমরা বিগত বছরে দেখিনি, তবে এবার আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে তুলে ধরা। শাহেদ মাহেত নামে পরিচিত মহাজনপদটির নাম কি। তো শাহেদ মাহেত নামে পরিচিত মহাজনপদ সেটির নাম হচ্ছে শ্রাবস্তি। শ্রাবস্তি হলো শাহেদ মাহেত নামে পরিচিত মহাজনপদটির নাম। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোন ঘটনা অশোকের জীবনে গভীর পরিবর্তন আনে। তো এই কোয়েশ্চেনের আনসারটা আমরা অনেকেই জানি, আবার যারা জানেন না অবশ্যই একবার জেনে নেবেন। এই কোয়েশ্চেনের সঠিক আনসার হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সাধারণ মানুষের যে প্রাণহানি ঘটেছিল বা প্রাণ নাশ হয়েছিল, সেই দুঃখ অশোকের জীবনে গভীর পরিবর্তন আনে। ঠিক আছে, তো যদি পরীক্ষাতে আসে কোন ঘটনা অশোকের জীবনে গভীর পরিবর্তন আনে, আপনারা লিখবেন কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কলিঙ্গের রাজধানী কোথায় ছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, কলিঙ্গের রাজধানী, এবং ইউনিক এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কলিঙ্গের রাজধানী ছিল তুষালিতে ছিল কলিঙ্গের রাজধানী। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ধর্মদান হলো অন্য সকল দান অপেক্ষা শ্রেষ্ঠ দান। এই উক্তিটি অশোকের কোন শিলালিপিতে পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। আমি বারবার বলছি, দেখবেন পরে এক্সাম শেষে কিন্তু পস্তাতে যাতে না হয়। ধর্মদান হলো অন্য সকল দান অপেক্ষা শ্রেষ্ঠ দান, এই উক্তিটি অশোকের কোন শিলালিপিতে পাওয়া যায়, সেটা হচ্ছে অশোকের একাদশ শিলালিপিতে কিন্তু এই কথাটা পাওয়া গিয়েছিল। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও সংস্কৃতির পৃষ্ঠপোষক বলা হয় কাকে। তো প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও সংস্কৃতির পৃষ্ঠপোষক কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিন্তু প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও সংস্কৃতির পৃষ্ঠপোষক বলা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ইলতুৎমিশ কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তো
তো মনে রাখবেন ইলতুৎমিশ যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন সেটা হচ্ছে ইলবারি তুর্কি। ইলবারি তুর্কি বংশের মানে ইলবারি তুর্কি সম্প্রদায়ের কিন্তু অন্তর্ভুক্ত ছিলেন ইলতুৎমিশ। যেহেতু আমাদের ইলতুৎমিশ আমাদের টপিকে আছে, সেই কারণে ইলতুৎমিশ থেকেও কোয়েশন আমরা বিগত বছরে আসতে দেখেছি, সেই উদ্দেশ্যকে মনে করেই মানে এই কোয়েশনটা এখানে তুলে ধরা। তারপর 14 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে আলাই দরওয়াজা কে নির্মাণ করেন। তো মনে রাখবেন আলাই দরওয়াজাতে এখানে কোয়েশ্চেনের মধ্যেই আনসারটা দেওয়া আছে, লুকিয়ে আছে, যদি আমরা একটু বুদ্ধি খাটাই তাহলে বলতে পারবো। আলাই মিন্স আলাউদ্দিন, এরকম করে মনে রাখতে পারেন। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আলাউদ্দিন খলজি, আলাই আল্লাহ, এরকম মনে রাখতে পারেন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে বরা খাম্বা হলো। তো বরা খাম্বা কি? বরা খাম্বা হচ্ছে এক ধরনের অভিজাত বাড়ি। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এবারে টেটে আসার অনেকটা 2025-এ টেটে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, তাই আমি তুলে ধরছি। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে আদিনা মসজিদ কে নির্মাণ করেন। তো মনে রাখবেন আদিনা মসজিদ যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম হচ্ছে সিকান্দার শাহ। সিকান্দার শাহ কিন্তু আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে কোন মুসলিম সম্রাটের আমলে রামায়ণ ও মহাভারত বাংলা ভাষায় অনুদিত হয়েছিল। তো কোন মুসলিম সম্রাটের আমলে রামায়ণ ও মহাভারত বাংলা ভাষায় অনুদিত হয়েছিল? সেটা হয়েছিল হুসেন শাহের আমলে। হুসেন শাহের আমলে কিন্তু রামায়ণ ও মহাভারত বাংলা ভাষায় অনুদিত হয়েছিল। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে সিকান্দার লুদির সমসাময়িক ছিলেন কোন ভক্তিবাদী সাধক। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। সিকান্দার লুদির সমসাময়িক যে ভক্তিবাদী সাধক ছিলেন ওনার নাম হচ্ছে কবির। ঠিক আছে, কবির ছিলেন একজন ভক্তিবাদী সাধক এবং তিনি সিকান্দার লুদির সমসাময়িক ছিলেন। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। বাসরা ও বেসরা শব্দ দুটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তো বাসরা ও বেসরা যে শব্দ দুটি সেটা কিন্তু সুফি আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে সফদর জং মারা যাওয়ার পর অযোধ্যার শাসক কে ছিলেন। তো মনে রাখবেন সফদর জং মারা যাওয়ার পর অযোধ্যার যিনি শাসক হয়েছিলেন, অযোধ্যা একটা প্রমিনেন্ট জায়গা, সেই জায়গা রিলেটেড অনেকটা কোয়েশ্চেন কিন্তু কম্পারেটিভ এক্সামে আসে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই এই কোয়েশ্চেনটা এখানে তুলে ধরা। তো মনে রাখবেন সফদর জং মারা যাওয়ার পর অযোধ্যার শাসক কে হয়েছিলেন? সেটা হয়েছিলেন সুজাউদ্দৌলা। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। তো বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে? 1765 খ্রিস্টাব্দে। আপনারা অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন, আবার যারা যারা জানেন না অবশ্যই একবার জেনে নেবেন যে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রাপ্ত হয়েছিল। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। মিতের স্তূপ এর অর্থটির সঙ্গে যে প্রাচীন সভ্যতাটির নাম জড়িত সেটির খনন কার্য কে চালিয়েছেন? অনেক গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা, মনে রাখবেন। মিতের স্তূপ এই যে অর্থটার সঙ্গে যে প্রাচীন সভ্যতাটির নাম জড়িত সেটির খনন কার্য যিনি চালিয়েছিলেন ওনার নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে অশোক মহাজাতের ধর্মগুরু উক্তিটি কে করেছেন? তো অশোক মহাজাতের ধর্মগুরু উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছিলেন ভিনসেন্ট স্মিথ। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে কে বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, এবং অনেকেই এই কোয়েশ্চেনের আনসার আমি নিশ্চিত যে অনেকেই আপনারা জানেন, আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। রবার্ট ক্লাইভ কিন্তু বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামে এসে গিয়েছিল, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই এই কোয়েশ্চেনটা আমি এখানে তুলে ধরেছি। হরপ্পার বৃহৎ শস্যাগারের দৈর্ঘ্য কত ছিল? তো হরপ্পার বৃহৎ শস্যাগারের দৈর্ঘ্য ছিল 200 ফুট। ঠিক আছে, 200 ফুট মাথায় রাখবেন। তারপর 26 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে বাবরের প্রকৃত নাম কী ছিল। আমরা অনেকেই জানি না বাবরের প্রকৃত নাম কী ছিল। বাবরের প্রকৃত নাম হচ্ছে জাহিরুদ্দিন মুহাম্মদ। জাহিরুদ্দিন মুহাম্মদ ছিল বাবরের প্রকৃত নাম। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা আছে তাজমহলের নির্মাণ কার্যে নিযুক্ত বাঙালি স্থপতির নাম কী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করুন। তাজমহলের নির্মাণ কার্যে যে বাঙালি ব্যক্তি নির্মাণ কার্যে যুক্ত ছিলেন ওনার নাম হচ্ছে বলদেব দাস। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসবে, অবশ্যই আপনারা মনে রাখবেন। বলদেব দাস কিন্তু বাঙালি স্থপতি যিনি তাজমহলের নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে
কোন গ্রন্থে প্রথম চন্দ্রগুপ্ত এর সিংহাসন আরোহণের কথা আছে? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। কোন গ্রন্থে প্রথম চন্দ্রগুপ্ত এর সিংহাসন আরোহণের কথা আছে? সেই গ্রন্থটার নাম হচ্ছে কৌমুদী মহোৎসব। অর্থাৎ কৌমুদী মহোৎসব যে গ্রন্থটা, সেই গ্রন্থের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত যিনি, উনার সিংহাসন আরোহণের সবিস্তারে বর্ণনা করা রয়েছে। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন গুপ্ত সম্রাটের মুদ্রায় সম্রাটকে বিনা বাদনরত অবস্থায় দেখা যায়? এই কোয়েশ্চেনটাও আমি যতদূর শিওর, এটা প্রিভিয়াস ইয়ার টেটে অবশ্যই এই কোয়েশ্চেনটা এসেছিল, ঠিক আছে? তো অবশ্যই এটা মাথায় রাখার চেষ্টা করেন। কোন গুপ্ত সম্রাটের মুদ্রায় সম্রাটকে বিনা বাদনরত অবস্থায় দেখা যায়? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত যিনি গুপ্ত সম্রাট ছিলেন, ওনাকে কিন্তু বিনা বাদনরত অবস্থায় দেখা পাওয়া গিয়েছিল মুদ্রার মধ্যে। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। মেগাস্তেনিস কোন দেশের আদিবাসী ছিলেন? মেগাস্তেনিস যে দেশের আদিবাসী ছিলেন, ওই দেশটার নাম হচ্ছে সিরিয়া দেশের আদিবাসী ছিলেন কিন্তু মেগাস্তেনিস। তো এই ছিল হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। আবার দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।